জানান দিয়ে শেরওয়ানি সাহেব আল আজাদের কক্ষে এসে ঢুকতেই আল আজাদ ও শমশের আলী ধড়মড় করে উঠে দাঁড়িয়ে শেরওয়ানি সাহেবকে সালাম দিলেন। সালাম নিয়ে শেরওয়ানি সাহেব হাসি মুখে বললেন, কি ব্যাপার, মালুম হচ্ছে বিলকুল বহসর তাকরার। কি নিয়ে ফের লেগেছ দুজন তোমরা? লজ্জাবনত মস্তকে আল আজাদ বললেন, না হুজুর, এমন কিছু নয়। শেরওয়ানি সাহেব শমশের আলীর মুখের দিকে চাইতেই শমশের আলী নতমস্তকে বলল, হুজুর, ওর নাম তো আল আজাদ, আল আমিন নয়, তাই সত্যটা সে বেমালুম চেপে যাচ্ছে। শেরওয়ানি সাহেব আবার হাসলেন, হেসে বললেন, চেপে যাচ্ছে? শমশের আলী বললেন, তেমন কিছু নয় মানে? বিরাট কিছু হুজুর, ফালতু মেহনত করে সে জিন্দেগিটা বরবাদ করে চলেছে, আর এটা নাকি তেমন কিছু নয়। অর্থাৎ আল আজাদ কবিতা লিখছে হুজুর, ফাঁক পেলে দিনরাত ওই নিয়েই থাকে। এটা তো নতুন কথা নয়, সে তো অনেক দিন থেকেই লেখে। গোস্তাখি মাফ করবেন হুজুর, ও কি লেখে তা কি কখনো পড়ে দেখেছেন? না, সে কবিতা লিখছে এইটুকুই জানি, কি লিখছে তা জানি না বা জানার গরজ হয়নি। হুজুর, আমি থাকি অন্য জগৎ নিয়ে, আমার কাজ আলাদা, ওসব কাব্য কবিতা আমার মাথায় ঢুকবে না, ওসব আমি বুঝিও না, তাই ওসব পড়ার আগ্রহ কখনো আমার হয়নি। শাহনশাহর দরবারে তো অনেক শায়ের আছেন হুজুর, তাদের কবিতা তো শুনেছেন? হ্যাঁ, কিছু কিছু শুনেছি, কিন্তু যে বিষয়ে আদৌ আমার এলেম নেই, আমার ধ্যান ধারণার বাইরে, সেসব আমার শোনা না শোনা সমান। কেন, তা কি হয়েছে? মানে হুজুর, এ দোস্ত আমার খামাখা জিন্দেগিটা বরবাদ করছেন, কাজ কিছু হচ্ছে না। বলো কি? ওর আগ্রহ আর গভীরতা দেখে তো আমার মনে হয়েছে ও ভালো কিছু লিখছে, তাহলে ভালো হচ্ছে না তেমন? শমশের আলীর এবার ধীরে ধীরে মাথা নিচু করলেন এবং ঈষৎ হেসে ধীর কণ্ঠে বললেন, হুজুর, কবিতার জ্ঞান আমারও খুবই কম, আমার জগতও আলাদা, তবু যেটুকু আমি বুঝি তাতে ভালো মন্দের দিক দিয়ে বললে আমাকে বলতে হয়, এতটা হৃদয়স্পর্শী আর গভীর ভাবের কবিতা আমি এযাবৎ পড়িনি বা শুনিনি। মশহুর কোনো শায়েরের মুখেও নয়। এর কবিতা আমার এত ভালো লাগে যে একবার পড়তে শুরু করলে আর থামতে পারি না আমি। এরপর আর দুটো পড়া লিখলেও সেটা না পড়া তক তৃপ্তি আসে না দিলে আমার, কাড়াকাড়ি করে পড়ি। শেরওয়ানি সাহেব সবিস্ময়ে বললেন, বলো কি, এত ভালো লিখেছে? জি হুজুর, এত ভালোই লেখে। সভাকবিদের বাহাদুরি তো দেখেছি, তাদের শুধু কাব্যের মাপ, কাব্যের মাত্রা আর কাব্যের ভাষার নামে হল গেল ইহ তেহ আর দুর্বোধ্য সংস্কৃতি বুলির কচকচানি, ভেতরটা ফাঁপা, একটানা তোয়াজ, হৈহুল্লোড় আর ফালতু কথার বহর। অথচ এই দোস্ত আমার একেবারেই তার নিজস্ব সাদামাটা চলতি ভাষায় এমন এক গভীর ভাব পয়দা করে যা সবার দিলকেই টানে। অত্যন্ত খোশ দিলে শেরওয়ানি সাহেব আওয়াজ দিলেন, মারহাবা মারহাবা। তাহলে তাহলে আর তার লেখায় কসুর দেখলে কোথায়? এর জবাবে শমশের আলী শখেদে বললেন, ভালো কবিতা লেখা আর কাজের কবিতা লেখা তো এক কথা নয় হুজুর। গতানুগতিক ধারা থেকে বাইরে গেলে চলবে কেন? নয়া কিছু ভাব ভাষা দেখলেই তো গায়ে ফুটবে সবার, হৈ হৈ করে উঠবে সবাই। এছাড়াও বড় কথা, আসল দিকটাই তার কবিতায় নেই। আসল দিক তার প্রায় কবিতায় আমি পড়েছি হুজুর, কিন্তু আসল বস্তু মানে ওই রাজ বন্দনা বা রাজ প্রশস্তির নাম গন্ধও নেই কোথাও। ওদিকে উনি ভুলেও নজর দেননি। শাহনশাহর দৃষ্টি আকর্ষণ করতে হলে শাহনশাহর কথা তো কিছু কিছু থাকতেই হবে জরুর, তা না থাকলে ও তো স্থান পাবে না রাজসভায়, আর রাজসভায় স্থান না পেলে এগুলোর মূল্য কি হুজুর? শেরওয়ানি সাহেব এবার নীরব হয়ে গেলেন। কিয়ৎকাল চিন্তা করে পরে তিনি বললেন, হ্যাঁ,
কথা তোমার একদিক দিয়ে ঠিক। প্রয়োজনে অপ্রয়োজনে শানসার প্রশস্তি সবার লেখাতেই দেখছি। এটা একটা রেওয়াজ হয়ে দাঁড়িয়েছে। এটা না থাকলে এখন যেন লেখা কেমন বেয়াড়া বেয়াড়া লাগে, আদবের খেলাপ বলে মনে হয়। এরপর তিনি আলাজাদকে উদ্দেশ্য করে বললেন, তা সম্ভব মতো এটা একটু লাগিয়ে নাও না তোমার লেখায়। এত উমদা লেখো শুনছি, তাতে এটা একটু থাকলে তো জমজমাট কারবার। একপাশে নতমস্তকে দাঁড়িয়ে আলাজাদ এতক্ষণ এদের কথা শুনছিলেন। নিজের সুখ্যাতি শুনে শর্মিন্দাবোধ করলেও বেয়াদবি হবে ভেবে এদের কথার মাঝে কথা বলতে পারেননি, বা কথা বলা সমীচীন বোধ করেননি। শেরওয়ানি সাহেবের কথায় এবার তিনি মাথা তুলে বললেন, হুজুর। শেরওয়ানি সাহেব বললেন, প্রশস্তি গাইতে যদি একান্তই না পারো, ভূমিকায় মানে বন্দনা কি বলে কাব্যগাথায়, ওইসব সেখানে একটু ওটা টানলে এমন দোষের কি? বন্দনাই? হ্যাঁ, বন্দনাই। এই তো আমি আমার হাদিস শরীফ নকল করার ভূমিকায় সুলতানের কথা লিখেছি। আলাজাদ বিস্মিত হয়ে বললেন, আপনিও প্রশস্তি লিখেছেন হুজুর? ঠিক প্রশস্তি কিনা জানি না, তবে কিভাবে আমি আমার কাজে নিয়োজিত হলাম, কিভাবে কাজ করছি, এসব কথা বলতে গিয়েই সুলতানের কথা এসেছে। আলাজাদ সঙ্গে সঙ্গে বললেন, এটা তো প্রশস্তি নয় হুজুর, বন্দনাও নয়। শাহনশাহ আপনাকে একটি মহৎ কাজে নিয়োগ ধরেছেন, তার উদ্যোগে এ কাজে আপনি হাত দিয়েছেন, বিনিময়ে সুলতান আপনার ভরণ পোষণের দায় দায়িত্ব নিয়েছেন, আপনাকে মাসোহারা দিচ্ছেন। এখানে তো হুজুর সুলতানের কথা, তার আগ্রহ, মহত্ব আর বদন্যতার কথা থাকতেই হবে ভূমিকায়। এটা না থাকলেই বরং গুনাহ না হোক, তার প্রতি আপনার অবিচার করা হবে। কিন্তু আমার ব্যাপার তো পৃথক হুজুর। পৃথক? আমি লিখি আমার নিজের ইচ্ছায়, আমার দিলের তাগিদে, সুলতানের আদেশ নিষেধে নয়। আদেশ নির্দেশে লিখলে অধিক ক্ষেত্রে কাব্য কবিতা প্রাণবন্তও হয় না। আমার কবিতায় সুলতানের কথা থাকবে কেন? সুলতানের এখানে সম্পর্ক কি? একথায় শমশের আলী অভিযোগ টেনে বললেন, ওই দেখুন দেখুন হুজুর, পাগলের জিদ দেখুন। দ্বিধাগ্রস্ত হুজুর বললেন, পাগল? শমশের আলী বললেন, বিলকুল দিওয়ানা আদমি হুজুর, নিজের ভালাইটাও বোঝে না। এর জবাবে আলাজাদ স্মিত হাসে বললেন, দোস্ত, তুমি যেটাকে ভালাই বলছো, আমার দিলে সেটাতে সায় দিতে পারছে না। দিল আমার যা চাই তাই আমি লিখি। দিলের সাথে বেইমানি করে ওই ঝুটা ভালাই হাসিল করার উৎসাহ আমার নেই, ওতে আমি তৃপ্তি পেতে পারি না। শমশের আলী নাখোশ কণ্ঠে বললেন, ঝুটা ভালাই? আলাজাদ বললেন, নাই বা হলো কবিতা লেখা, অট্টালিকা নির্মাণ, বা মস্ত বড় খেতাব পাওয়া। পাওয়ার কোনো উদগ্র চাহিদা দিলে আমার নেই, ওদিকটা অনেক আগেই বাতিল হয়ে গেছে। বলে আলাজাদ কিছুটা অপ্রতিভ হলেন। তিনি মাথা নিচু করলেন। তা দেখে শমশের আলী সবিস্ময়ে প্রশ্ন করলেন, বাতিল হয়ে গেছে মানে? কি বা এমন বয়স হয়েছে তোমার? চাওয়া পাওয়ার কি বা এমন যে হাত বেরিয়ে এসেছ? আলাজাদ শান্ত কণ্ঠে বললেন, ওসব কথা থাক দোস্ত, তুমি আমাকে আমার ভাবেই তৃপ্ত থাকতে দাও। ফোঁস করে উঠে শমশের আলী বললেন, দেখলেন হুজুর, দেখলেন, এরপরে একে পাগল ছাড়া অন্য কিছু ভাবা যায়? শেরওয়ানি সাহেব হঠাৎ কেমন যেন আনমনা হয়ে গেলেন। কি যেন তিনি ভাবলেন খানিক, সঙ্গে সঙ্গে জবাব দিতে পারলেন না। নীরবে কিছুক্ষণ চিন্তা করার পর তিনি নিষ্প্রভ কণ্ঠে বললেন, থাক শমশের, ও যা করে সুখ পায় তাই ওকে করতে দাও, এ নিয়ে আর পীড়াপিড়ি করো না। শমশের আলী বিস্মিত হলেন, ক্ষুণ্ণ কণ্ঠে বললেন, আপনিও ওকে সমর্থন করছেন হুজুর? মানে ওর ওই পাগলামিটা? শেরওয়ানি সাহেব শক্ত হলেন, শক্ত কণ্ঠে বললেন, হ্যাঁ, সমর্থন করছি। পাগলই যদি বলো, তাহলে আমার কথা, এ দুনিয়ার বড় কাজ পাগলরাই করেছে। লাভ লোকসানের হিসেব যারা হরক কষে, তাদের দ্বারা কখনো কোনো বড় কাজ হয়নি। কবিতা আমি না বুঝলেও আমি বলছি ওকে স্বাধীনভাবে লিখতে দাও। আর না হোক একঘেয়ে ওই রীতিনীতি আর বেলেল্লাপনার মাঝে ব্যতিক্রম একটা কিছু থাকুক। হুজুর,
যতটা আমি বুঝি, কাব্য কবিতা সাধনার জিনিস। কোনো সাধনার মধ্যে স্বার্থচিন্তার ভেজাল যত না থাকে ততই ভালো। তা অবশ্য ঠিক, তবে নিজের ভালাই চিন্তা পাগলেও করে হুজুর। ওতে কি ওর ভালাই আসবে কিছু? খাওয়াজগি শিরওয়ানি সাহেব এর জবাবে ধ্যানস্থ কণ্ঠে বললেন, সেটা ওর নসিব। কয়েকদিন পর এক অপরাহ্নে দরবারের কিছু জরুরি ফরমানাদি নিয়ে আলাজাদ শাহী প্রাসাদে প্রবেশ করলেন। ফরমানগুলো জারি করার আগে শাহনশাহর চূড়ান্ত অনুমোদন দরকার। শাহনশাহ জানিয়েছেন, তার বালাখানার দপ্তরে কাগজগুলো পৌঁছে দিলে অবসর অক্তে তিনি ওসব দেখবেন। মুন্সি সাহেব নিজে না এসে আল আজাদকে পাঠালেন অত্যন্ত জরুরি কাগজপত্র। দাড়ি প্রহরীর হাতে দেয়া ঠিক নয়। বিশেষ বিশ্বস্ত বোধে আল আজাদের হাতে তিনি কাগজগুলো পাঠিয়ে দিলেন। আল আজাদের কাজ ফরমানগুলো সঠিক স্থানে সঠিকভাবে পৌঁছে দেয়া। মুন্সি সাহেবের সাথে এর আগেও আল আজাদ কয়েকবার শাহী প্রাসাদে এসেছেন, কাজেই প্রাসাদে প্রবেশ করে আল আজাদকে আদৌ কোনো বেগ পেতে হল না। ইরাদার কথা ব্যক্ত করতেই প্রাসাদের এক প্রহরী আল আজাদকে বালাখানায় পৌঁছে দিল। যথাস্থানে ও যথাব্যক্তির হাতে কাগজগুলো অর্পণ করে আল আজাদ পুনরায় ফিরে আসতে লাগলেন। বালাখানায় পৌঁছে প্রহরীটা যখনই তার নিজের কাজে গিয়েছিল, সুতরাং অপাস আসার কালে আল আজাদ একা একাই আসতে লাগলেন। বালাখানার পরে কয়েকটা ইমারত ঘুরে ঘুরে পথ, এরপরে ফাঁকা ও প্রশস্ত ময়দান। ময়দানের স্থানে স্থানে সরু পাতার সুশোভিত লম্বা লম্বা বৃক্ষ এবং চক্কর চক্কর ফুলবাগান। ফটকে যেতে যাতায়াতের পার্শ্ববর্তী ফাঁকা এলাকা বাদে সর্বত্রই হরেক রকম ফুলের পাতাবাহার, গুল্মজাতীয় ছোট ছোট সুদৃশ্য গাছগাছড়ার ঝাড়। মাঝে মাঝে কতকগুলো ঘুরে বেড়ানোর পথ বাগানটাকে খণ্ডাকার করেছে। ইমারতগুলো ঘুরে ঘুরে আল আজাদ এই বাগানের পাশ দিয়ে ফটকের দিকে যেতে লাগলেন। কিছু দূর এগোতে বাগানের ভেতর থেকে এক মালি ছুটে এলো। আল আজাদের সামনে এসেই সে সালাম দিয়ে বলল, সাহাব, যাবেন না, তলব আছে। হকচকিয়ে দাঁড়িয়ে গেলেন আল আজাদ। সালাম নিয়ে বললেন, তলব আছে? কোথায়? মালি বলল, এই বাগিচার অন্দরে। আল আজাদ বিস্মিত কণ্ঠে বললেন, বাগিচার অন্দরে? কে তলব দিয়েছেন? হুজুরে আলা। হুজুরে আলা? জিনা জিনা, শাহজাদি। শাহজাদি? আরো অধিক বিস্মিত হয়ে আল আজাদ চেয়ে রইলেন। তা দেখে মালিটা ফের উৎসাহের সাথে বলল, জি জি, খোদ ছোটি মালিকা। ছোটি মালিকা মানে? মানে ছোটি শাহজাদি, শাহনশাহর বহুত পেয়ারে নাতনি। তাকে চেনেন না? না তো। তাজ্জব, ছোটি মালিকাকে চেনেন না? বহুত উমদা হুজুর আইন, মিঠাবাত, ছোট বড় সবাইকে সমান ইজ্জত করেন। এই মহলের চাকর নকর কর্মচারী সবাই তাকে ছোটি মালিকা বলে। আপনি তাকে চেনেন না? না। গেলেই চিনতে পারবেন। আসুন আসুন, জলদি আসুন। মালি ভীষণ ব্যস্ত হয়ে উঠল। আল আজাদ তবুও ইতস্তত করতে লাগলেন। কোনো উমরাহ নন, আমলা নন, শাহী পুরুষ কেউ নন, খোদ শাহজাদি তলব দিয়েছেন তাকে। অন্দরবাসিনী পর্দানসীন শাহজাদি। ব্যাপার কি? কোনো শাহজাদিকে তিনি তো এখনো চেনেন না, নাকি কোনো কসুর তার ধরে ফেলেছেন ইতোমধ্যেই? ইতস্তত করতে করতে আল আজাদ বললেন, তুমি বোধহয় ভুল করছো, উনি হয়তো অন্য কাউকে তলব দিয়েছেন। বিপুল বেগে নড়ে উঠল মালিটা, বলল, নেহি নেহি, জরুর নেহি। হুজুরাইন আপনাকে তলব দিয়েছেন। আপনি যখন এ পথ দিয়ে গেলেন, ওই অক্তে হুজুরাইন দেখে ফেলেছেন আপনাকে। বলো কি? হুজুরাইন তো এদিকেই ছিলেন তখন, আমাকেও দেখিয়ে দিলেন তখনই। তাই? আপনি তখন প্রহরীর সাথে ব্যস্তভাবে যাচ্ছেন দেখে ডাকা হয়নি আপনাকে। আমি সেই থেকেই তাক করে আছি, আর বিলকুল আপনাকে পহচান করতে পেরেছি। আসুন আসুন। অগত্যা মালির পেছনে হাঁটতে লাগলেন আল আজাদ। তাকে অনুসরণ করে বাগানের প্রায় মাঝখানে চলে এলেন। চত্বর চত্বর বাগানগুলোর মাঝেরটায় এসে তিনি দেখলেন গোলাপ গাছের মস্ত একটা ঝাড়ের আড়ালে এক বোরকা ঢাকা আওরাত ঘাসের উপর আরাম করে বসে আছেন। শঙ্কিত পদে এসে দূরে থেকে সালাম দিতে আওরাতটি
হাত ইশারায় আলাজাদকে কাছে ডেকে বললেন, চিনতে পারেন? আলাজাদ জড়িত কণ্ঠে বললেন, জি না। বসুন, আসন নেন, ঘাসের আসন, এর উপরেই বসুন। জি। আপনি তো ঘাসের উপর শুয়ে থাকতেও পারেন, বসতে আর আপত্তি কি? আলাজাদ চমকে উঠলেন। চেনা কণ্ঠ, এই কণ্ঠস্বরই তো সেদিন তিনি সরোবরের ঘাটে শুনেছিলেন। তবে কি তিনি? আলাজাদকে ভাবতে দেখে শাহজাদ স্মিত হাস্যে ফের বললেন, খুব ব্যস্ত আছেন নাকি এখন, মানে নকরির কাজ নিয়ে? জি না, আজকের মতো কাজ আমার শেষ। বহুত আচ্ছা, তাহলে বসুন, এই সামনে এসে বসুন। আলাজাদ ঘাবড়ে গেলেন। শাহজাদি ফের আদেশের সুরে বললেন, তবু দাঁড়িয়ে রইলেন যে, বসুন এইখানে। আর অন্যথা করা চলে না। জড়সড় হয়ে আলাজাদ এগিয়ে এসে নির্দিষ্ট স্থানে বসলেন। শাহজাদি বললেন, তবু চিনতে পারলেন না? হ্যাঁ, পেরেছি বলে মনে হচ্ছে। কয়েকদিন আগেই তো ওই সরোবরের ধারে দেখা হলো আপনার সাথে। জি জি, এবার চিনতে পেরেছি। সাব্বাস, এখন আরাম করে বসুন। আপনাকে এই হঠাৎ আমি ডেকেছি একটা কাজের জন্যে। আপনাকে তখন যেতে দেখে কথাটা আমার মনে হয়েছে। কাজ? কি কাজ? ওটা পরে বলছি। তা আপনি তো নগরীর কাজে খুব মন দিয়েছেন দেখছি। জি, করুন করুন, খুব মনোযোগ দিয়ে নিজের কাজ করুন। শিগগিরই আপনার পদোন্নতি হবে, এই অল্প দিনেই। অল্প দিনেই? জরুর। দাদু সাহেব কয়েকদিন খুব ব্যস্ত আছেন বলে আমি কথা বলতে পারিনি। দাদুকে বলে অচিরে আপনার ভালো একটা পদোন্নতির ব্যবস্থা করব। আপনি ব্যবস্থা করবেন? অবশ্যই করব। আপনার মতো এমন একজন নিরীহ লোকের ভালাই করতে পারাটা তো সবের কাজ। কিন্তু আর আপনি তো শুধু নিরীহ লোকই নন, রীতিমতো যোগ্য দায়িত্ববান লোক। আপনার পদোন্নতি হবে না তো হবে কার? কোনো চিন্তা করবেন না, একিন দিলে কাজ করতে থাকুন। অল্প দিনেই আপনি একটা বড় পদে উঠে যাবেন। আলাজাদ শঙ্কিত হয়ে উঠলেন। ইতস্তত করে বললেন, তা মানে আমার একটা আরজ ছিল। আরজ? যে একটা অনুরোধ। বলুন। মেহেরবানি করে এই কাজটা করবেন না। শাহজাদি বিস্মিত কণ্ঠে বললেন, ও কাজটা মানে? মানে আমাকে ওই বড় পদে তুলে দেওয়ার তদবিরটা। কেন কেন? বড় পদে যাওয়া মানেই বড় ঝামেলায় পড়া, ওটা আমি চাইনি। চান না? না। তাজ্জব, কোনো বড় পদে যেতে চান না আপনি? শাহজাদি সবিস্ময়ে আলাজাদের মুখের দিকে চেয়ে রইলেন। আলাজাদ নির্লিপ্ত কণ্ঠে বললেন, জি না। ওই রকম একটা ফালতু পদেই পড়ে থাকতে চান? জি, তাই চাই। কোনো বড় আকাঙ্ক্ষা নেই? ওই তুচ্ছ হয়ে থাকাতেই আপনার সুখ, মানে ওতে আপনি সুখ পান? সুখ যাই হোক, ওতে আমি সময় পাই। ওর চেয়ে কম ঝামেলার আরো নিচের কোনো পদ পেলেই বরং আমি বলতে যেতাম। শাহজাদির চোখের নজর স্থির হল। একটু থেমেই ফের তিনি বললেন, অর্থাৎ সময় চাই আপনার? জি জি। বড় হওয়াটা চাই না? জি না, ওটা আমার একদম না পছন্দ। কবিতা লেখার নেশা তাহলে যায়নি? জি। শাহজাদি পুনরায় থেমে গেলেন। অনেকক্ষণ পর কিছুটা নাখোশ কণ্ঠে বললেন, লোকটা আপনি নিরীহ হয়তো ঠিকই, কিন্তু সত্যবাদী নন। আলাজাদ চমকে উঠলেন। সসংকোচে বললেন, তার মানে? অপেক্ষাকৃত শক্ত কণ্ঠে শাহজাদি পাল্টা প্রশ্ন করলেন, সময়টা তো কবিতার জন্য চাই, কবিতা লেখার জন্যে? জি হ্যাঁ, ওই নিয়ে পড়ে থাকতে আমি ভালোবাসি। তাহলে নকরি করেন কেন? বা পেটের চিন্তা নেই? কোনো মতে পেট চালানোর ব্যবস্থা হলেই ব্যাস, এর বাইরে আর তেমন কিছু চাইনি। চান শুধু কবিতা লিখতে? জি জি, ঠিক বলেছেন। তার অর্থ বড় হওয়াটা একদম আপনার না পছন্দ, এটা সত্যি কথা নয়, ডাহা মিথ্যে কথা। মিথ্যে কথা? বড় পদে নকরি করার চেয়ে আপনি অনেক বেশি বড় হতে চান। কি রকম? কবিতা লিখে দেশ বিখ্যাত শায়ের হতে চান, সারা দেশে নাম ছড়াতে চান। আপনি গভীর পানির মাছ। জি, আপনি একই বলছেন? তা না হলে ওই কাজকে আপনি এত ভালোবাসেন কেন?
আলাজাদ ক্ষুণ্ণ হলেন। ক্ষুণ্ণ কণ্ঠে বললেন, গোস্তাখি মাফ করবেন। আমার কথায় আপনার যদি এই ধারণাই হয়ে থাকে তাহলে সেটা আমার বদনসিব। বদনসিব? এমন ধারণা সত্যি সত্যিই দিলে আপনি স্থান দিলে আমার প্রতি নিতান্তই অবিচার করা হবে আপনার। অবিচার করা হবে? আমি কবিতা লেখা ভালোবাসি। আমি ওর মধ্যে নিজেকে ডুবিয়ে রাখতে চাই। তার কারণ ওইটাই আমার অবলম্বন, আমার এই জিন্দেগিটা কাটিয়ে দেওয়ার অবলম্বন। এ দুনিয়ার প্রত্যেকেরই অবলম্বন চাই একটা, আমারও ওইটা চাই। মস্ত বড় শায়ের হওয়ার, খেতাব পাওয়ার বা দেশ বিখ্যাত হওয়ার কিছুমাত্র উম্মিদ নিয়ে ও কাজ আমি করিনি। সে কি? বিশ্বাস করুন, আমি এক বর্ণ মিথ্যা কথা বলছি না। সে আকাঙ্ক্ষা দিলে আমার এক বিন্দুও নেই। আলাজাদের মুখমণ্ডল মলিন হল। তা লক্ষ্য করে শাহজাদি চঞ্চল হয়ে উঠলেন। তিনি বিস্মিত কণ্ঠে বললেন, বলেন কি? এ কি তাজ্জব কথা বলছেন আপনি? মাটির দিকে নজর রেখে আলাজাদ কিছুটা ভারী কণ্ঠে বললেন, তাজ্জব হলেও আমার জিন্দেগির চরম সত্য এটাই। শাহজাদির উৎসাহ এতে বেড়ে গেল। বিপুল আগ্রহ ভরে ফের তিনি প্রশ্ন করলেন, কেন বলুন তো? কেমন যেন একটা রহস্যের মতো লাগছে। রহস্য? বিরাট রহস্য। এ দুনিয়ার সকলেই বড় হতে চায়, কোনো লোকেই তুচ্ছ হয়ে থাকতে চায় না। একজন বাতুলও নয়। আপনি কেন চান তা? আলাজাদ ইতস্তত করে বললেন, তা কথা হলো, আপনার ধারণা হয়তো পুরোপুরি ঠিক নয়। কোন মানুষ কিভাবে সুখ পায় তা এক মাপে নির্ধারণ করা শক্ত। শক্ত? জি, আমার তাই মনে হয়। আর অন্যের কথা যাই হোক, আমি অন্তত এই জিন্দেগিই ভালোবাসি। কিন্তু কেন তা বাসেন? কারণটা কি পেছনে? কারণ মানে আমি এ দুনিয়ায় একেবারেই একক ব্যক্তি। কোনো আত্মীয় স্বজন নেই, কোনো পোষ্য বা দায় দায়িত্বও নেই। বড় হওয়ার গরজটা কি আমার? জিন্দেগিটা কোনো মতে কেটে গেলেই তো হলো। এর জবাবে শাহজাদি সজোরে মাথা নেড়ে বললেন, উহু, হলো না। এটা আদৌ কোনো যুক্তির কথা নয়। একেবারে ফালতু জবাব দিলেন আপনি। ফালতু জবাব? শাহজাদি আবার শক্ত কণ্ঠে বললেন, বর্তমানে একক লোক হলেও ভবিষ্যতে একক থাকবেন এটা বলছেন কি করে? আলাজাদ অবিচল কণ্ঠে বললেন, আমার জিন্দেগির ছকটা আমি এইভাবেই এঁকে নিয়েছি বলে। যে কয়দিন বেঁচে আছি, বেঁচে থাকলাম, মরে গেলে ফুরিয়ে গেল। এর জের বাড়াতে চায় না আমি। শাহজাদির জিদ তবু কমল না। ফের তিনি প্রশ্ন করলেন, আপনি চাইলে তা হবে? আপনার জিন্দেগির নিয়ন্ত্রক কি আপনি নিজেই? জি না, নিয়ন্ত্রক ওই একজনই। তিনি যা করবেন হবে তো তাই। আমি আমার পছন্দের কথা বলছি, আমার ইচ্ছে বাসনার কথা। আমি চাই না সে জের আরো বাড়ুক। কিন্তু কেন? আমার ভালো লাগে না। কেন ভালো লাগে না? আলাজাদ বিব্রত হয়ে পড়লেন। তিনি ব্যাকুল কণ্ঠে বললেন, দোহাই আপনার, এটা আমার নিতান্তই ব্যক্তিগত ব্যাপার, ব্যক্তিগত সুখ শান্তির দিক। মেহেরবানি করে এ নিয়ে আর প্রশ্ন কিছু করবেন না, বা এর মধ্যে রহস্য খুঁজতে গিয়ে আমাকে পেরেশানিতে ফেলবেন না। এই রহমটুকু করুন আপনি। আলাজাদের অস্বস্তিটা স্পষ্ট হয়ে উঠল। তা দেখে শাহজাদি হতবাক হয়ে গেলেন, আর তিনি কথা বলতে পারলেন না। স্রেফ আলাজাদের মুখের দিকে এক ধ্যানে চেয়ে রইলেন। ইতোমধ্যেই সেই মালিটা ফের ছুটে এলো। এসে এসে কুর্নিশ করে বলল, হুজুরাইন, সাহাবে আলী জানতে চাইছেন ঘরে ফিরতে আপনার কি দেরি হবে আরো? শাহজাদি তৎক্ষণাৎ তাকে অনুধাবন করতে পারলেন না। বিভ্রান্তভাবে মুখ ফিরিয়ে বললেন, হ্যাঁ, কি বললে? মালি বলল, আর কতক্ষণ পর মহলে ফিরে যাবেন? কতক্ষণ পর মানে? সাহাবে আলী জানতে চাইছেন। সাহাবে আলী? হুজুর আলী শাহজাদা ফিরুজ শাহ বাদুর। এতক্ষণে শাহজাদি পুরোপুরি সম্বিতে ফিরে এলেন। বললেন, ও, তা কি বলেছেন তিনি? মহলে ফিরতে আপনার আর কতটা দেরি হবে সেটা জানতে চাইছেন। কোথায় তিনি? মহলেই আছেন। হুজুরে আলীর বান্দা এইমাত্র এসে দায়িত্ব আমার উপর দিয়ে গেল। আমাকে গিয়ে এখনই তা জানাতে হবে হুজুরকে।
শাহজাদি অল্প একটু চিন্তা করলেন, তারপর তিনি বললেন, ফিরতে আমার আরো অনেক দেরি হবে। তুমি গিয়ে শাহজাদাকে বলো, যেখানে যাওয়ার কথা ছিল সেখানে আজ আমার যাওয়া হচ্ছে না, আমি খুব ব্যস্ত আছি। উনি ওনার নিজের কাজ করুন। জি আচ্ছা, বুঝতে পেরেছ? জি জি। কুর্নিশ করে মালি তখনই বিদায় হল। শাহজাদি পুনরায় আল আজাদের দিকে নজর ফিরিয়ে নিলেন। আল আজাদ নতমুখে নির্জীব হয়ে বসেছিলেন। মুখ ফিরিয়ে নিয়ে শাহজাদি তাকে উৎসাহ দিয়ে বললেন, এই দেখুন, আসল কাজ পড়েই রইল, খামাখা আমি সময় নষ্ট করলাম। আস্তে আস্তে মুখ তুলে আল আজাদ বললেন, জি। কিছুটা অনুশোচনার কণ্ঠে শাহজাদি বললেন, থাক ও সব ব্যক্তিগত আলোচনা, এ নিয়ে আমার জিদ ধরা ঠিক হয়নি, আপনি কিছু মনে নেবেন না। না মানে, আপনার যা ভালো লাগে তাই তো আপনি করবেন, আমি শুধু ঝোঁকের মাথায় তাকলিফ দিলাম আপনাকে। ও সব কথা থাক, এবার আসল কথা বলি শুনুন। জি বলুন। কবিতা যখন লিখেন তখন কবিতার কিছু জ্ঞান নিশ্চয় আপনার আছে। হ্যাঁ, কবিতার জ্ঞান? না না, সেটা এমন কিছু নয়, সে জ্ঞান আমার নিতান্তই কিঞ্চিত। ওই কিঞ্চিত জ্ঞান দিয়েই একটু ওস্তাদগিরি করুন তো দেখি। ওস্তাদগিরি? সেদিন আপনাকে বলেছিলাম না, কবিতা লেখার আমিও কিছু চেষ্টা করি। এখানে এই বাগানে বসে কবিতা লিখছি আমি। বলতে বলতে পেছনে রাখা খাতা কলম সামনে আনলেন শাহজাদি। এরপর খাতার পাতা মেলে ধরে বললেন, দেখুন তো দেখি কেমন হলো। কেমন হলো মানে? আমার আজকের এই কবিতাটা একটু পরীক্ষা করে দেখুন তো দেখি আসলেই কিছু হচ্ছে কিনা। আল আজাদ ইতস্তত করে বললেন, আমি তো নিজেই একজন কাঁচা লেখক। শাহজাদি হেসে বললেন, কাঁচা লেখা প্রাথমিকভাবে কাঁচা লেখককে দিয়েই পরীক্ষা করাতে হয়। বড় শায়েরকে ডাকার আগে আমাকে তো জানতে হবে আসলে এগুলো কবিতার কোনো জাত গোত্রে পড়ছে কিনা। যদি আদৌ তা না পড়ে বড় শায়েরের সামনে দিয়ে খামাখা আমি শরম পেতে যাব কেন? বলেন কি, তা কতদিন থেকে লিখছেন? অনেক দিন থেকেই বলা যায়। সে কি, এতদিনও কাউকে আপনি দেখাননি এসব? দেখিয়েছি, স্রেফ দেখাইনি, শুনিয়েছিও। কিন্তু যাদের আমি দেখিয়েছি আর শুনিয়েছি তারা কেউ কবিতার কিছু বুঝেও না, একটা ছত্র কবিতা কেউ লেখেও না। তাদের দেখিয়ে হবে কি, না বুঝেই তারা তারিফ করবে। আল আজাদ ঈষৎ হেসে বললেন, তাই? বিলকুল কিছুটা সমজদার লোক খোঁজ করেও এ যাবৎ আমি পাইনি। সমজদার যাদের পেয়েছি সবাই তারা অনেক বড় বড় কবি। আগেই তাদের দেখায় কি করে বলুন? আচ্ছা, তাই আপনাকে আজ দেখে আমার খেয়াল হলো আপনি সেই পর্যায়ে সমজদার যাকে আমি তালাশ করছি। আপনিও কোশেশ করেন, আমিও কোশেশ করি, কেউ আমরা পুরোপুরি শায়ের নই, শায়ের হওয়ার চেষ্টা করছি মাত্র, ব্যাস। শরম পাওয়ার এখানে কোনো প্রশ্ন নেই। দেখুন দেখুন কবিতাটা কেমন হলো দেখুন। খাতাখানা জোর করে আল আজাদের হাতে দিলেন শাহজাদি। খাতা নিয়ে আল আজাদ স্মিত হাস্যে বললেন, কি নিয়ে লিখলেন আজ কবিতাটা? ওই তো উপরেই লেখা আছে কবিতার নাম। কবিতার নাম দিয়েছি ফুল। ফুল বাগানে এসে ফুল নিয়ে লিখেছি, পড়ুন পড়ুন। আল আজাদ এবার শব্দ করেই পড়তে লাগলেন কবিতা। শাহানশাহ হোসেন শাহ মহাশক্তিধর, সমকক্ষ নাই তার দুনিয়ার উপর। লাখো লাখো হাতি ঘোড়া সৈন্য বেসুমার, তামাম বাঙ্গালায় গায়ে প্রশস্তি তাহার। অঢেল সম্পদ তার, নিজে মহামতি, জ্ঞানবান গুণবান সদাশয় অতি। ন্যায়ের প্রতীক তিনি, পরম ধার্মিক, দুশ্মনের আজরাইল দুরন্ত নির্ভীক। দেশে দেশে নাম তার, মুলুকে মুলুকে। এই পর্যন্ত পড়ে আল আজাদ চোখ তুলে পরম বিস্ময়ে শাহজাদের মুখের দিকে চেয়ে রইলেন। তা দেখে শাহজাদি সপলুকে বললেন, কি হলো, থামলেন যে? আল আজাদ বিস্মিত কণ্ঠে বললেন, আপনি ফুল নিয়ে কবিতা লিখেছেন বললেন না? কবিতার নামও তো ফুলই দিয়েছেন। ওই ফুল মানে কি শাহানশাহ? সশব্দে আপত্তি তুলে শাহজাদি বললেন, না না না, শাহানশাহ হবে কেন? ফুল মানে এই ফুল, এই যে বাগানে দেখছেন রং বেরঙের মন ভুলানো ফুল, এই ফুল নিয়ে লিখেছি।
তাহলে ফুলের কথা কই? ফুলের কথা? এসব কথা কেন? এসব শাহানশার কথা। সে কি, শাহানশার কথা থাকবে না? কেন থাকবে? আপনি লিখেছেন ফুল নিয়ে কবিতা, ফুলের কথাই বলবেন আপনি। শাহানশাহকে নিয়ে যখন লিখবেন তখন তার কথাই বলবেন। ফুলের মধ্যে শাহানশাহ কেন? মানে এখানে শাহানশাহর সাথে সম্পর্কটা কি? শাহজাদি বিস্মিত হলেন, বললেন, আরে তাজ্জব, বলেন কি? শাহানশাহর কথা বাদ দিয়ে কবিতা হয় কখনো? কবিতাতে তো থাকতেই হবে শাহানশাহর গুণগান। থাকতেই হবে? জরুর। আপনি তো সত্যি একজন কাঁচা লেখক। শাহানশাহর গুণগান না থাকলে তো কবিতাই হবে না। কোথায় পেলেন এটা? কে বললে সে কথা? বলতে হবে কেন? আমার দাদুর মানে শাহানশাহ সভায় মাঝে মাঝেই তো কবিতা পাঠের আসর বসে। মসুর মসুর কবিতা নিয়ে সভা, সব সভাতেই হাজির হয়েছি আমি। ঝরকার আড়ালে বসে সবার কবিতাই শুনেছি। সকলেই কবিতা তো শাহানশাহর তারিফটাই থাকে জোরদার ভাবে। তারিফ থাকে জোরদার ভাবে ভিন্ন কোনো বিষয় নিয়ে লিখলেও? জি, গাছপালা, নদ নদী, পাক পাখালি বা যে কোনো কিছুর রূপগুণ যে কোনো বিষয় নিয়ে হোক না কেন। বলেন কি? শুধুই কি থাকে? পাতার পর পাতা ধরে থাকে। কবিতার বিষয় আসে পরে এবং সেখানেও দস্তুর মতো থাকে। কারো কারো তো দেখেছি কবিতার বিষয়বস্তু একেবারেই সামান্য, গোটা কবিতাটাই শাহানশাহর গুণগানে ভরপুর। তাজ্জব। সবাই বলেন ওটা না থাকলে প্রশ্নই তো কিছু ওঠে না। ওটা কম থাকলেও সে কবিতা সঠিক বা সার্থক কবিতাই হয় না। শাহানশাহ বিরক্ত হন না এসব শুনে? হতেন হয়তো আগে কিছুটা, এখন আর হন না। ওটা না থাকলে কবিতায় যেখানে হয় না সেখানে বিরক্ত হবার আর কি আছে? বটে। শাহানশাহ তো শায়ের নন, শায়েরদের উপর উনি হাত খেলাবেন কি করে? এছাড়া এতে তো রাজভক্তিটাও প্রকাশ পায়। আলাজাদ গম্ভীর হলেন। তা লক্ষ্য করে শাহজাদি বিস্মিত কণ্ঠে বললেন, কি ব্যাপার? কবিতার কি সত্যিই তাহলে কিছুই আপনি বুঝেন না? জি। বুঝলে তো এ নিয়ে এত ভাবার কিছু আসে না। এ নিয়ে এত মাথা ঘামাচ্ছেন কেন আপনি? আলাজাদ শক্ত হলেন। এর জবাবে তিনি শানিত কণ্ঠে বললেন, মাথাটা ঘামাচ্ছি এই জন্যে যে ওই সব শায়ের তাহলে কবিতার জন্য কবিতা লেখেন না। তারা লেখেন শাহানশাহকে তুষ্ট করার জন্যে আর তুষ্ট করে ফায়দা হাসিলের জন্যে। তার মানে? কথায় আমার গোস্তাকি কিছু থাকলেও আমি লাচার। আমি বলবো, শাহানশাহ সভায় আপনি যেসব কবিতা শুনেছেন সেগুলো কবিতা নয়, সাজানো তোয়াজ। কবিতার বিচারে ওসবের কোনো মূল্যই নেই। দুচোখ কপালে তুলে শাহজাদি বললেন, আপনি কি সজ্ঞানে বলছেন এসব কথা? মানে? আপনি কোনো মাথা খারাপ লোক নন তো? কেন বলুন তো? খোদ শাহানশাহর সভায় যেসব কবিতা পড়া হয় সেগুলো কবিতা নয় এটা বলছেন কোন জ্ঞানে? জানেন কত দেশবিখ্যাত শায়ের সেখানে তশরিফ আনেন? দেশবিখ্যাত আর সত্যিকারের শায়ের তশরিফ যদি আনেনও, তাহলে তারা সেখানে সত্যিকারের কবিতা পাঠ করেন না। শাহানশাহকে তুষ্ট করার জন্যে মেকি কবিতা তৈরি করে এনে রাজসভায় পাঠ করেন। কবিতাতে শাহানশাহর প্রশস্তি থাকতেই হবে বলে যারা ফতোয়া দেন, আর কবিতার নামে প্রশস্তি পাঠ করে তারা মশহুর হলেও ঈমান তাদের কমজোর এবং অস্পষ্ট। আর না হোক কবিতার সাথে চরম ধরনের বেঈমানি করেন তারা। শাহজাদি এ কথায় থ মেরে গেলেন। একটু পরে রীতিমতো উষ্ণ কণ্ঠে বললেন, এত বড় কথা বলতে সাহস হয় আপনার? আলাজাদ কিছুমাত্র বিচলিত না হয়ে স্বাভাবিক কণ্ঠে বললেন, কেন সাহস হবে না কেন? শাহানশাহ কি নির্বোধ? খোদ শাহানশাহ কখনো যে ত্রুটি ধরেন না বা ধরাটা সমীচীন বোধ করেন না, আপনি সে সাহস করেন? এ তো অবাক হওয়ার কি আছে? সত্যি কথা বলার সাহস তো সব লোকেরই থাকা উচিত। সত্যি কথা? হ্যাঁ, সত্যি কথা। তোয়াজ মিশ্রিত কবিতা যে সঠিক কবিতা নয় এটা চরমতম সত্যি কথা। আর এই সত্যি কথা বলতে যে ভয় পায় সে তো বুজদিল। মেরুদণ্ড তার দুর্বল, সে সুস্থ মানুষও নয়। জানেন এ কথা শাহানশাহর কানে গেলে প্রাণদণ্ডও হতে পারে আপনার। পারেই তো। যিনি তোয়াজ প্রিয় তার কাছে ন্যায় অন্যায় সমান।
সত্যি কথা বলাটাও যে তার কাছে অপরাধ হবে, এটা এমন বিচিত্র কি? জানেন, সুলতান কারো বেয়াদবি বরদাস্ত করেন না। সত্যি কথা হয়ও যদি, তবুও তো সেটা বেয়াদবি। তবুও আমি লাচার। সত্যি কথা বলার জন্য আল্লাহ তাআলার চূড়ান্ত নির্দেশ আছে, তাতে আল্লাহ তাআলা খুশি হন। সুলতান যদি এটাকে বেয়াদবি মনে করেন আর তাতে নাখোশ হন, আমার কিছু করার নেই। তাতে তো প্রাণ যাবে আপনার। যাবে, মিথ্যাচার করে আমি বেঈমান হতে পারিনি। শাহজাদি লাজবাব হয়ে গেলেন। স্তম্ভিত হলেন লোকটার এ দিলের জোর দেখে। খোদ শাহজাদির সামনে এমন নির্ভয়ে বাদানুবাদ করার সাহস আচ্ছা আচ্ছা আমির ওমরাও করেন না। এই লোকটা কি পাগল যে নয়, তার বক্তব্যের ধরন আর জ্ঞানের পরিধি তার প্রমাণ। এ কি তাজ্জব লোক! এতটা বাজানোর পরেও নিজের উপলব্ধি আর প্রত্যয় থেকে এই তুচ্ছ লোক এক বিন্দুও নড়লেন না। ছায়ের মধ্যে এত আগুন! শাহজাদি চমৎকৃত হলেন। তিনি বুঝলেন এ লোক সামান্য লোক নন, একেবারে এক বিচিত্র লোক। এমন লোক দুর্লভ। লোভ, মোহ, ভয় ভীতির অতীত এমন লোক লাখেও একটা পাওয়া দুষ্কর। চোখের ভ্রু কুঞ্চিত হল শাহজাদির। অনেকক্ষণ নীরব থাকার পর তিনি স্বাভাবিক কণ্ঠে বললেন, তাহলে জানের ভয় নেই আপনার? জানের ভয় কার না থাকে, কম বেশি সে ভয় সকলেরই আছে। তবু মরতে তো হবেই একদিন সবাইকে, অমর তো কেউ নয়। কাজেই কথায় কথায় ওই জানের ভয়ে ভীত হয়ে লাভ আছে কিছু? মৌত যখন আসার তখন ঠিকই আসবে, কোনো কারণে একদণ্ড আগেও নয় পরেও নয়। মৌত তার নির্ধারিত সময়ে আসবে আর একবারই আসবে, এ নিয়ে ব্যস্ত হবার কি আছে? তাই কথাটা ঠিক কিনা বলুন? তা ঠিক বেঠিক যাই হোক, লোক তো আপনি তুচ্ছ লোক। তুচ্ছ হয়ে থাকাই আপনার পছন্দ। তুচ্ছ লোক হয়ে আবার এসব বড় বড় কথার মধ্যে থাকেন কেন? এবার আলাজাদ থামলেন, একটু থেমে বললেন, দেখুন, একজন তুচ্ছ লোকও মানুষ, চোখ কান সকলেরই আছে। পাগল ছাড়া সব মানুষেরই স্বাভাবিক বিচার বুদ্ধিটাও থাকে। বোধশক্তি কম বেশি তুচ্ছ লোকেরও আছে, যারা বুঝতে পারে সবাই না হোক তাদের কেউ কেউ চিরকালই বড় কথাই থাকে। সবাই এটা এড়িয়ে যেতে পারে না। কথাটা কি ঠিক হলো যে তুচ্ছ লোক সে বড় কথা বুঝতে পারবে কি করে? আলাজাদ অল্প একটু হাসলেন, হেসে বললেন, কেন পারবে না? মেধা মগজ তো সবই আল্লাহ তাআলার দান। তিনি তো আর ধনী গরিব বাছাই করে মেধা মগজ দেন না। তা যদি দিতেন তাহলে কোনো গরিব ঘরের সন্তান কোনোদিনই বিখ্যাত হতে পারত না। অথচ এই দুনিয়ায় এমন অনেক বিশ্ববিখ্যাত ব্যক্তি আছেন যাদের জন্ম নিতান্তই তুচ্ছ ঘরে। শাহজাদি ক্রমাগত অভিভূত হতে লাগলেন। তিনি সবিস্ময়ে বললেন, আচ্ছা। আলাজাদ বললেন, আল্লাহ প্রদত্ত সে মেধা মগজের স্ফুরণ ঘটানোর মওকা গরিবদের বেশি থাকে না। এই যা, যাদের স্ফুরণ কিছুটা ঘটে তারা ঠিকই বোঝে। তুচ্ছ হলেই যে কেউ কিছু বুঝবে না, এটা ঠিক নয়। তারাও তাহলে বোঝে? অবশ্যই। ফারাকটা শুধু এই যে কেউ বুঝেও তুচ্ছ লোক বলে সত্যি বলতে ভয় পায়, কেউ পায় না। শাহজাদি হেসে বললেন, আপনি তা পান না নাকি বলেন? জি না, পায়নি। তুচ্ছ লোক বলে দিনকে দিন আর রাতকে রাত বলবো না, এতটা কাপুরুষ আমি নই। আচ্ছা, তাহলে কথাটা এই দাঁড়াচ্ছে যে শাহানশার প্রশস্তি কোনো কাব্য কবিতায় থাকবে না। থাকবে না এ কথাও ঠিক নয়। তামাম লেখা শেষ করে কিতাবখানা যদি শাহানশার নামে উৎসর্গ করতে চান, তাহলে ভূমিকায় তার প্রশস্তি অবশ্যই আনতে পারেন। খোদ শাহানশাহ যদি আপনার কবিতার বিষয়বস্তু হন, তাহলে তো পারবেনই। কিন্তু ফুল নিয়ে কবিতা লিখতে গিয়ে আপনি প্রশস্তি গাইবেন শাহানশার? পাগলামি না হলেও এটা একটা প্রহসন, কবিতা নয়। শাহজাদি উৎফুল্ল কণ্ঠে বললেন, সাব্বাস! এখন দেখছি কবিতা লেখার ব্যাপারে আপনি একটা রহস্য। কোনো কাঁচা লেখকের লেখা সম্বন্ধে এত জ্ঞান থাকে না। আপনি লোকটা কি? নিঃসন্দেহে আপনি একজন পাকাপোক্ত শায়ের আর অত্যন্ত এলেমদার আদমি। আলাজাদ আপত্তি তুলে বললেন, না 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 না, আমি আগেই তো বলেছি এলেম আমার এমন কিছু অধিক নয়।
শায়ের আলেম যাই বলুন, ও দুটোর কোনোটাতেই বিখ্যাত আমি নই। আসলে এটা একটা স্বাভাবিক মুক্ত চিন্তার ব্যাপার। এখানে এলেমটা বড় নয়। মেহেরবানি করে আপনি একটু মুক্ত মনে চিন্তা করে দেখুন তো, কবিতার মধ্যে তোয়াজ আনাটা বেলিল্লাপনা মনে হয় কিনা? জি, এছাড়া তোয়াজ যারা করে তারা স্বার্থের লোভে করে। আপনার তো সে গরজটা নেই, আপনি কেন ওই একই পথে চলবেন? এক নজরে কিছুক্ষণ আলাজাদের মুখের দিকে চেয়ে থাকার পর শাহজাদি উল্লাস ভরে আওয়াজ দিলেন, ওস্তাদ, বিলকুল ওস্তাদ। সচকিতভাবে আলাজাদ বললেন, জি। আর বোঝাতে হবে না, তামাম কিছুই আমার কাছে পরিষ্কার হয়ে গেছে। সত্যিই তো, এই বাস্তব দিকটা এতদিনই ধরা পড়েনি আমার চোখে। আপনি ঠিকই বলেছেন, কবিতা হবে নির্ভেজাল আর পরিচ্ছন্ন। তার মধ্যে ওই বেলেল্লাপনা আর অপ্রাসঙ্গিক কথা আনা মানেই তো কবিতা নষ্ট করা। সত্যি বলছেন? জি জি, এর মধ্যে এক বিন্দু মিথ্যা নেই। উনি আর কথা বলে শরম দেবেন না আমাকে। শাহজাদি লজ্জিতভাবে মাথা নিচু করলেন। আলাজাদ হৃষ্টচিত্তে বললেন, আলহামদুলিল্লাহ, অন্তত একটা লোকের মধ্যেও যে এই মহৎ উপলব্ধিটা এসেছে, এজন্যে তামাম প্রশংসা আল্লাহ তাআলারই প্রাপ্য। শাহজাদি অতঃপর প্রফুল্ল কণ্ঠে বললেন, তাহলে ওস্তাদ এবার? আলাজাদ বিভ্রান্ত কণ্ঠে বললেন, হ্যাঁ, কি বললেন ওস্তাদ? 100 বার। আর আপনাকে ছাড়ছে কে? এরপর মাঝে মাঝেই তো আপনার গরজ পড়বে আমার। আপনার নির্দেশনার প্রয়োজন হবে। এরপর যা লিখব তা শুধরে নিতে হবে না? শুধরে দেবে কে? শুধরে দেব? জি, বাগানের মালি যেমন ফুলের চারা আর আগাছা ফারাক করতে পারে, ফারাক করে আগাছা তুলে বাগানকে সুন্দর করে, আমার কবিতায় আপনাকে ওই কাজটি করতে হবে। সে কি? ভয় পাওয়ার কিছু নেই। আপনার সুযোগ সুবিধা মতোই আপনাকে আমি স্মরণ করব, কোনো চাপ সৃষ্টিও করব না। নিন, এবার অবশিষ্ট কবিতাটুকু দেখুন। আগাছা যা থাকার তা তো আছেই, তার মাঝে ফুলের চারা অর্থাৎ কবিতার গুণাবলী কিছু আছে কিনা দেখুন। আলাজাদ পুনরায় কবিতা পাঠে মন দিলেন। এবার তিনি নীরবে ও গভীর মনোনিবেশ সহকারে কবিতাটা পাঠ করতে লাগলেন। আগাগোড়া পাঠ করে উৎফুল্ল হয়ে উঠে তিনি বললেন, বাহ, চমৎকার লিখেছেন তো। শাহজাদি সসংকোচে বললেন, জি। কবিতার আপনার ছন্দ, মাত্রা, শব্দচয়ন সবই তো চমৎকার। বক্তব্যতেও গভীরতা আছে। শাহজাদির মুখমণ্ডল রোশনাই হয়ে উঠল। তিনি সাগ্রহে বললেন, ঠিক বলছেন, বিলকুল। আমি মন জোগানো কথা বলি না। এই অপ্রাসঙ্গিক কথাগুলো বাদ দিলে আর বর্ণনায় যা কিছু জড়তা আছে তা একটু সংশোধন করে নিলে এটি একটি উচ্চমানের কবিতা হতে পারে। তাই? তাহলে সম্ভাবনা আছে কিছু? শাহজাদের মুখে হাসি ফুটে উঠল। আলাজাদ উৎসাহ দিয়ে বললেন, যথেষ্ট আছে। সাধনা চালিয়ে যান। আল্লাহ চাহে তো সত্যি একদিন একজন ভালো কবি হতে পারবেন আপনি। কবি হতে পারবো? আলবাত। শাহজাদি এবার সশব্দে হেসে উঠে বললেন, না, তাহলে কবি নয়, বলুন মহিলা কবি। আল আজাদও হেসে ফেললেন। হাসতে হাসতে বললেন, জি জি, মহিলা কবি। অন্দর থেকে পুনরায় তাকিদ আশায় শাহজাদি উঠে দাঁড়ালেন এবং উভয়ে উভয় দিকে চলে গেলেন। বাংলার সুলতান আলাউদ্দিন হোসেন শাহ হো হো করে হেসে উঠলেন। তার পেয়ারের নাতনি আরজুমান বানু বেগম তাকে আজ একটা আচানক প্রশ্ন করেছেন, স্বাভাবিক জ্ঞান বুদ্ধি বাদশার বেশি না ফকিরের বেশি?